ভগবদ গীতা আমি একটু অয়ম আরম্ভ শুভায় ভবত করতে চাইছি। গীতার সম্বন্ধে আলোচনা করা কতটা উপযুক্ত, কতটা যুক্তিযুক্ত, এসব তো একটা মানুষের মনের মধ্যে থাকবেই। তৎসত্ত্বেও আরম্ভটাও খুব ইম্পর্ট্যান্ট এই জন্যে যে সেটা একেবারে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের প্রতিনিধির মতো অর্জুন কাজ করছেন এখানে। যে আমরা বিপদে পড়লে যেরকম ভেঙে পড়ি, যেরকম সমস্যা তৈরি হলে ভেঙে পড়ি, ক্রাইসিস তৈরি হলে ভেঙে পড়ি, এই যে জায়গাগুলো, এগুলো আমাদের মতো। অর্জুন এখানে আমাদের রিপ্রেজেন্ট করছে। ঘটনা হচ্ছে গীতার প্রথম অধ্যায়ে উই আর অলসো পারফর্মার্স, যাদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন অর্জুন, এবং তাকে যে কথা বলবে, তার সঙ্গে তিনি কথা বলবেন, সেই ভগবৎ প্রতিম মানুষটি তিনি আসছেন ঠিক আমাদেরই মধ্যেই যারা শ্রেষ্ঠ রূপ আছেন অ্যাজ আ লিডার, যারা পথ দেখান, ঠিক সেই ভূমিকায় আসছেন। ফলে আমাদের সঙ্গে মিলে যায় বলেই শ্রোতা এবং বক্তা দুই পক্ষই আমাদের সঙ্গে মিলে যায় বলে আমার মনে হয় গীতার প্রথম আরম্ভটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেখানে আমরা ছুঁতে পারি, ক্যারেক্টারকে ছুঁতে পারি, অর্জুনকে আমরা ছুঁতে পারি, এবং দ্য লিডার অ্যাজ আ লিডার আমরা ভগবানকে যেন এখানে ছুঁতে পারি। ভগবদ্গীতা বইটা কেমন, কি বলতে চায়, এসব প্রশ্ন এখানে অনালোচ্য, আলোচনা করছি না। একমাত্র অল্পশ্রুত অল্পজ্ঞ মানুষ ছাড়া যাদের সামান্যতম বোধ আছে তারা এই গ্রন্থের মর্মকথা জানেন, এবং গীতার উপদেশ, আদেশ, অনুশাসন একটা রথের উপর দাঁড়িয়ে যে ভদ্রলোক এই গীতার উপদেশ দিচ্ছেন, এক নাগারে উচ্চারণ করে যাচ্ছেন, সেটা এতটাই গভীর এর বক্তব্য, যেটা ভগবান কৃষ্ণ পর্যন্ত পরে স্বীকার করেছেন যে দ্যাট হুইচ আই ক্যানট রিপিট, আমি দ্বিতীয়বার বলতে পারবো না। ঘটনা হচ্ছে যে এটা এমন একটা ব্যাপার যে কৃষ্ণ নিজের মুখে স্বীকার করছেন। কোথায়? মহাভারতের যে আশ্বমেধিক পর্ব, আমি সত্যি কথা মহাভারত ব্যাপারটার একটা অদ্ভুত ধরনের চমৎকার আছে। মহাভারত পড়াটা একটু একটু শিখতে হয়, অতটা ব্যাপারটা সোজা নয় অত, কারণ এখানকার জিনিস ওখানে বলা, ওখানকার জিনিস ওখানে বলা, সেগুলো এক জায়গায় একটা সমসূত্রে, প্রসঙ্গসূত্রে নিয়ে আসা, সেটা বোধহয় আমি সেই চেষ্টা সারা জীবন করেছি, এখনও সেটাই করে যাচ্ছি। যে ভগবদ্গীতার উপদেশ, ভগবদ্গীতা কতটা কঠিন, কতটা গভীর, এটা স্বয়ং কৃষ্ণের মুখে যদি শোনা যায়। এটা ভগবদ্গীতার মাহাত্ম্য বলছেন না তিনি। ঘটনাটা ঘটেছে যখন মহাভারতের আশ্বমেধিক পর্ব, অর্থাৎ অশ্বমেধ পর্ব আরম্ভ হচ্ছে, সেখানেই বোধহয় খুব কাছাকাছি একটা সময়ের মধ্যে ভগবান সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে অনেক দিন, এবং অর্জুন তিনি চলে যাবেন, সমস্ত অশ্বমেধের কাজকর্ম শেষ হয়ে গেছে, সকলে খুব কি বলবো, কৌরব রাজ্যে যুধিষ্ঠির এখন সুপ্রতিষ্ঠিত, পাণ্ডব ভাইরা শহরে রিল্যাক্সড, এই অবস্থায় কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন। এরম সময় কৃষ্ণের সামনে একদিন সভার ঘরে, অর্থাৎ ওই সেই হস্তিনাপুরের সভাঘরে উপস্থিত হয়েছেন কৃষ্ণ এবং অর্জুন। সেখানে অর্জুন কৃষ্ণের কাছে একটা বায়না ধরলেন, আমি বায়নাই বলবো এটা। তিনি বলেন যে দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, সেটা বন্ধুত্বের খাতিরেই হোক, তুমি আমাকে বেশ অনেকগুলো কথা বলেছিলে, কিন্তু আমার পোড়া কপাল যে আমি সেগুলো সব আমার তো ভুলো মন, আমি বিনয় করেই বলছেন, আমি ভুলে গেছি। আমি বলতে চাইছি ভগবদ্গীতার যে উপদেশ হয়েছে সেটাই একবার শুনলেই আমি মনে রাখতে পারবো, এটা কিন্তু অর্জুনের পক্ষেও সম্ভব হচ্ছে না, যিনি কৃষ্ণের সখা।
তিনি বলছেন যে অনেক কথা তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমার মানে সত্যি হতভাগ্য যে আমার সেগুলো অনেক ভুলে গেছি আমি। হ্যাঁ, নষ্টংমে ভ্রষ্টচিতস, আমার মন থেকে সেটা চলে গেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার সেখানে আমার মানে কৌতূহল আছে আর কি। আমি বলবো যে মহাভারতের এই আশ্বমেধিক পর্বের যে অংশটায় এই কথোপকথন হচ্ছে, সেই অংশটার নাম হচ্ছে অনুগীতা। অনু মানে পশ্চাৎ, মানে পরে আসছে, গীতা, অনুগীতা। অনুগীতাটা ভীষণ ইম্পর্টেন্ট তার নিজের জায়গায়। সেখানে কি বলেছেন না বলেছেন সেটা পরে যদি কোনোদিন সুযোগ পাই বলবো, কিন্তু সেটা অবধারিতভাবে ভগবদ গীতার একটা নির্যাস, সেটা অন্যভাবে বলা। কিন্তু সেটা কি অবস্থা দাঁড়াচ্ছে যে অর্জুন যখন এই প্রশ্নটা বলছেন তখন কৃষ্ণ মানে কিন্তু কি বলছেন যে দেখো বিদিতং মে মহাভাগ সংগ্রামে সমুপস্থিতে, তখন যুদ্ধ আরম্ভ হয়েছিল, এটুকু আমার বেশ ভালো মনে আছে। মাহাত্ম্যম দেবকী পুত্র, কখনো কখনো এখানে পাঠ আছে দেবকী মাতা। হ্যাঁ, দেবকী যার মাতা, মানে এরা কিন্তু যশোমতীর কথা বলে না, এরা দেবকী মাতা। মহাভারত তো তচ্চতে রূপমৈশ্বরম। এবং অদ্ভুত ব্যাপার, তিনি যে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন, হাউস মানে হোয়াট আ সর্ট অফ ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ফ্যামিলিয়ারিটি হুইচ ব্রিডস কন্টেম্পট। একসঙ্গে থাকতে 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 ভগবদ গীতার মতো একটা উপদেশ হয়েছে। বলছেন যে আর সেই যে তুমি একটা অদ্ভুত অলৌকিক রূপ তুমি দেখিয়েছিলে, অর্জুন মনে করতে পারছেন না, অবাক লাগছে। মানে এটা কিন্তু ফ্যামিলিয়ারিটির জন্যই সম্ভব হয়েছে যে দেখা করতে কথা বলতে বলতে আমাকে একটা অদ্ভুত রূপও দেখিয়েছিলেন তিনি। হ্যাঁ, এবং সেখানে কিন্তু এই রকম ছিল ভগবদ গীতার মধ্যে। ভগবদ গীতা যখন আরম্ভ হচ্ছে, সেখানে বিশ্বরূপ দর্শন যেখানে আরম্ভ হচ্ছে, সেখানে কৃষ্ণ নিজে বলেছিলেন যে দেখো এই রূপ তুমি সাধারণ মানুষের চক্ষে দেখতে পাবে না। দিব্যাং দদামি তে চক্ষু, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। পশ্যমে রূপমৈশ্বরম। এই যে রূপমৈশ্বরম ভগবান বলেছিলেন, সে কথাটা কিন্তু অর্জুনের মনে আছে। বলছেন তচ্চ রূপম, তচ্চ তে রূপমৈশ্বরম, সেই যে অদ্ভুত রূপটা তুমি দেখেছিলে। যত্তু তদ ভবতা প্রোক্তং পুরা কেশব সৌহৃদাত, তুমি আমাকে বন্ধুত্ববশত যে কথাগুলো তুমি বলেছিলে, তৎসর্বং পুরুষ ব্যাঘ্র নষ্টংমে বগ্রচেতস। আমি ব্যগ্র ছিলাম যুদ্ধের জন্যে কিংবা যুদ্ধ না করার জন্যে, তখন আমার সব আমার সেগুলো ভুলে গেছি। মামা কৌতূহলং অস্তি, আমার কিন্তু কৌতূহলং তু অস্তি, আমার বড্ড কৌতূহল আছে, কিন্তু তেষু অর্থেষু পুনঃপুন, সে কি যে সব বলেছিলি, আমার প্রচণ্ড কৌতূহল হচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে ভবাংশ্চ দ্বারকাং গন্ত্বা, তুমি তো এখন দ্বারকায় চলে যাবে। নচিরাদ ইব মাধব, তুমি তো এক্ষুনি চলে যাবে, তুমি আমাকে একটু বলে যাও সেই সব কথাগুলো। কৃষ্ণ বলছেন এব মুক্তস্তু তং কৃষ্ণম ফাল্গুনং প্রত্যভাষত পরিষ্পজ্য মহাতেজা বচনং বচনং বদতাং বর। যিনি কথা বলতে পারেন, যেসব বাগ্মী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী হচ্ছেন কৃষ্ণ। বলছেন তাকে প্রথমে জড়িয়ে ধরলেন, অর্জুনকে জড়িয়ে ধরলেন প্রথমে। এই জড়িয়ে ধরাটা মানে কিরকম একটু, যে প্রশ্রয়ের সঙ্গে তিনি কিন্তু এখনই বকাঝকা করবেন। তিনি বলতে আরম্ভ করলেন কি, শ্রাবিতস্তং মহাবাহ, শোনো আমি শ্রাবিতস্তং ময়া গুহ্যম জ্ঞাপিতশ্চ সনাতন। সেই যে পুরাতন ভাবনা, সনাতন শব্দটা তো আজকাল অদ্ভুত লোকেরা ব্যবহার করেন, ওরা সনাতন মানে কিছু জানেন না। সনাতন বলতে একদম ওল্ড ক্রিড যাকে বলে, যার মধ্যে বেদ উপনিষদ ইত্যাদির বক্তব্য আছে। সনাতন ধর্ম নিয়ে যারাই ব্যাখ্যা করেছেন তারা কিন্তু ইন্ডিয়ান ফিলসফির ব্যাখ্যা করেছেন, তারা কিন্তু বেদ উপনিষদের ব্যাখ্যা করেছেন। কেউ সনাতন বলতে এটা বলেননি যে আমি অমুক সম্প্রদায়ের মানুষ, নো, তাদের সনাতন বলে না।
এখন এই যে সনাতন, জ্ঞাপিতশ্চ সনাতন, তোমাকে সেই ব্রহ্ম বিষয়ক ভাবনা যে বলেছিলাম, তোমাকে জানিয়েছিলাম, ধর্মং স্বরূপিণং পার্থ, ধর্ম তার নিজের স্বরূপে যেভাবে দেখা দেয়, আসল ধর্ম সর্বলোকাংশ শাশ্বতান, সমস্ত লোকের মধ্যে যেটা শাশ্বত, সেই ধর্ম স্বরূপে এসছিল আমার মুখে, তোমাকে সেটা জানিয়েছিলাম। এবং এটাও তোমাকে এটা মনে রাখার দরকার, ভগবদ্গীতার শেষে যখন শেষ হয়ে গেছে সব কথা বলা, তখন কৃষ্ণ বলছেন, ক্বচিৎ এতৎ শ্রুতং পার্থ তয়া একাগ্রেণ চেতসা, তয়ৈকাগ্রেণ চেতসা। বলে এই যে আমি এতক্ষণ ধরে কথা বললাম পার্থ, তুমি কি এগুলো ভালো করে শুনেছ তো? একাগ্র মনে শুনেছ তো? যদি শুনে থাকো, আমি আবারও জিজ্ঞাসা করছি, ক্বচিৎ অজ্ঞান সংমোহং, তোমার যে অজ্ঞান রূপ সংমোহ তৈরি হয়েছিল, যে অজ্ঞান থেকে যে মোহ তৈরি হয়, মূঢ়তা তৈরি হয়, সেটা প্রনষ্টস্তে ধনঞ্জয়, সেটা কি তোমার গেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে, তখন তুমি কি বলেছিলে? নষ্ট মোহ স্মৃতির লব্ধা, তুমি বলেছিলে হ্যাঁ আমার সব মোহ নষ্ট হয়ে গেছে, আমি সমস্ত স্মৃতি খুঁজে পেয়েছি, কি করতে হবে আমাকে। এবং তুমি এটাও বলেছিলে করিষ্যে বচনং তব, হ্যাঁ আমি তোমার কথা শুনছি, করবো আমি, তুমি যা বলছো তাই শুনবি। কিন্তু আজকে কি হলো? তুমি সেগুলো সব ভুলে গেছো। এত কথা বলেছিলি, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাকে যে তোমার মোহ নেই তো, তোমার সব মনে আছে তো, তুমি বলেছিলে। কিন্তু কৃষ্ণ এখন বকাবকি করছেন, অবধ্যা নাগ্রহিস্তু অর্থম। আমি তখন এত সুন্দর করে বলেছিলাম, তোমার বুদ্ধিহীনতা বশত, অর্জুনকে বলছেন, তোমার অবুদ্ধ্যা, বুদ্ধি ছিল না বলে, নাগ্রহীর যস্তম, তুমি সেগুলো ভালো করে গ্রহণ করনি। গ্রহণ করা কাকে বলে? শাস্ত্র শোনার পর কতগুলো ব্যাপার থাকে, সেটা যে কোনো পড়াশোনার ক্ষেত্রেই একটাই জিনিস লাগে, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্র বলেছেন, গ্রহণ। আমি বিদ্যা শুনলাম, সেটাকে ধারণ করতে হয়, তারপরে গ্রহণ, ধারণ, উহ প্রত্যুহ, মানে আমি সেটা ধারণ করার পর সেটার মধ্যে কোনটা রাখবো কোনটা রাখবো না, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ধারণের মধ্যে পড়ে। মানে আমি বিদ্যাটা ধারণ করেছি, ঠিক এই কথাটা বলছেন যে নাগ্রহিস্ত্বম, তুমি নাগ্রহীর ইয়াস্ত্বং, তুমি ভালো করে গ্রহণ করনি, তন্মে সুমহদ অপ্রিয়ম, তুমি যে ভালো করে এটা তুমি বলেছিলে, কথা দিয়েছিলে, বলেছিলে যে আমি সব শুনেছি ভালো করে, কিন্তু এখন যে বুঝতে পারছি শোনোনি, সেটা সুমহদ অপ্রিয়ম, আমার কাছে সেটা ভালো লাগছে না, আমার কাছে অপ্রিয় লাগছে কথাটা। নচ সাধ্য পুনর্ভূয়, কৃষ্ণ বলছেন। এইখানে বুঝবেন গীতাটা কত গভীর। কৃষ্ণ বলছেন আজকে সেই সব কথা আমি আবার করে বলতে পারবো না। নচ সাধ্য সা অদ্য পুনর্ভূয় স্মৃতির মে সংভবিষ্যতি, ভগবান বলছেন আমার সেটা বলবার মতো স্মৃতি নেই, আমি যা বলেছিলাম তখন। কেন? কেন বলেছিলাম তুমি শোনোনি। নূনম অশ্রদ্ধা ধানসী, নিশ্চয়ই বুঝতে পারছি তুমি আমাকে সেই রকম শ্রদ্ধা করে শোনোনি। দুর্মেধা হিরসি পাণ্ডব, হে পাণ্ডব, তোমাকে দুর্মেধা বলে মনে হচ্ছে, মেধাবী নও তুমি, অথবা কুমেধা আছে তোমার জন্য, যার জন্য ওই রকম জিনিসগুলো তুমি শোনোনি। কিন্তু আমার পক্ষে আমি বলি, নচ সত্যাং পুনর্বক্তম অশেষেণ ধনঞ্জয়, যা আমি বলেছিলাম তা আমি দ্বিতীয়বার ভালো করে বলতে পারবো না। কেন? সহি ধর্ম সুপর্যাপ্ত ব্রাহ্মণ পদবেদনে, আমি তোমাকে ধর্মের কথা বলেছিলাম। কি পাল ধর্ম মানে কিন্তু ফুল বেলপাতা নৈবেদ্য বুঝবেন না। ধর্ম বলতে এখানে ওই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি। এবং পরব্রহ্ম, ব্রহ্মবেদনে ব্রহ্মের কথা বলেছিলাম তোমাকে। নচ সখ্যম তন ময়া ভূয়, আমার পক্ষে
আবার পুনরায় সেইগুলো বলা আমার পক্ষে সম্ভব হবে না। পরং পরং হি ব্রহ্ম কথিতাম, পরব্রহ্মের কথা বলেছিলাম তোমাকে। কেমন করে বলেছিলাম? যোগ যুক্তেন তন্ময়া, আমি তখন যোগযুক্ত হয়েছিলাম। যোগযুক্ত মানে উইথ অল কনসেন্ট্রেশন, যে আমি ব্রহ্মের কথা বলছি। যেরকম করে একজন ঋষি বলেন, যেরকম করে নচিকেতা বলেছিলেন, ঠিক সেই রকম সংযোগ, মনের সঙ্গে বুদ্ধির সংযোগ, যেখানে যোগ তৈরি হয়, সেই যোগের মধ্যে দিয়ে আমি তোমাকে সেই সব কথা বলেছিলাম। ইতিহাসন্ত বক্ষ্যামি, আমি অত কথা তখন যে কনসেন্ট্রেশন নিয়ে বলেছিলাম, তোমাকে আমি আর অত কথা বলতে পারবো না। ফলত আমি 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 তোমাকে সেটা বলতে পারবো না। অতএব তুমি আমাকে সেই ব্যাপারটা ক্ষমা করো, আমি বলতে পারবো না সেভাবে। এই যে এত তিরস্কার করলেন, কথাটা যেভাবে বলেছিলেন, আমার আমার মনে আছে যে প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ছিলেন, তিনি সিপিআই লিডার ছিলেন এককালে, হীরেন মুখার্জি। আপনারা তার নাম শুনে থাকবেন, কেউ কেউ তাকে চিনেও থাকবেন। যারা বয়োবৃদ্ধ আছেন তারা জানবেনই যে হীরেন মুখার্জি কী ছিলেন। ওরকম বিশাল পার্লামেন্টারিয়ান, বক্তৃতা করতে উঠলে পরে নেহরুর মতো লোক পর্যন্ত একদম তন্ময় হয়ে তার কথাবার্তা শুনতে। এরকম পার্লামেন্টারিয়ান কিছু কিছু ছিলেন আমাদের। আজকের পার্লামেন্ট নয় সেটা, যেখানে একটা কথা উঠলে এই হীরেন মুখার্জি বলেছিলেন। তিনি বহু বিষয়ে পণ্ডিত ছিলেন, তার সঙ্গে আবার অনেকবার দেখা হয়েছে। তিনি বলেছিলেন যে দেখুন, আমার পার্লামেন্টের একটা ভালো বক্তৃতা, যে একসময় বিষয় আশয় সম্বন্ধে, যে বিষয় এবং যা বলতে যাচ্ছি সেই আশয়, সেই বিষয় আশয় সম্বন্ধে একটা বক্তৃতা যে একটা তৈরি হয়ে যায়, সেটা আমাকে দ্বিতীয়বার বলতে বললে আমি সেই বক্তৃতাটা করতে পারবো না। কেননা ওখানে যে কনসেন্ট্রেশন তৈরি হয়, প্রতিপক্ষের যুক্তির বিপক্ষে যে কনসেন্ট্রেশন তৈরি হয়, সেই কনসেন্ট্রেশনটা অন্য সময় এরকম হয়ে দাঁড়াবে যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি তো বলুন তো, সেটা রাশিয়ান ট্র্যাপিজের মতো হয়ে দাঁড়াবে যে তুমি যাও তো এবার সাইকেলের খেলা দেখাও, তুমি এবার যাও তুমি দড়ির ওপরে হাঁটতে হবে। অ্যাট দিস অর্ডারিং, এই যে অর্ডার করছেন একটা বক্তৃতা শোনার জন্য, ইট ডাজন্ট মিন যে আমি সেই বক্তৃতাটা আবার রিপিট করতে পারবো। এটা হীরেন মুখার্জির মতো লোক ওই রকম পার্লামেন্টারিয়ান বলেছিলেন বলেই আমি বুঝতে পারি যে কৃষ্ণ যেটা বলছেন সেটা কতখানি সত্য। যে উইথ অল কনসেন্ট্রেশন, যে বিপক্ষতার যে অসম্ভব ক্রাইসিসের মুহূর্তে দাঁড়িয়ে যে কনসেন্ট্রেশন তোমাকে এটা বলেছিলাম, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, অতএব সেইভাবে আমি বলতে পারবো না। আমার অমানসিক ক্ষমতা থাকতে পারে, কিন্তু তৎসত্ত্বেও আমি বলতে চাই এই সূত্র ধরে যে ভগবত গীতা যে কতটা গভীর, কতটা কঠিন এবং কতটা সুন্দর, কতটা সিম্পল। কথা আছে না যে সহজ কথা যায় না বলা সহজ। অনেক সহজ কথাই কিন্তু এখানে বলেছেন, কিন্তু সেই সহজ কথা বলার জন্যে এত জটিলতা, এত জটিল তত্ত্ব সব নিয়ে আসতে হয়েছে ভগবান কৃষ্ণকে এখানে, যা দ্বিতীয়বার বলা যায় না। কাজেই আমি যদি কোনোদিন ভগবদ গীতার কথা বলি, আমাকেও সেই রকম সমাহিত হয়ে বসতে হবে যেখানে আমি ভগবদ গীতার মূল বক্তব্যগুলো বলতে পারবো। আমি বুঝে নেব যে আমার সামনে যে সমাহিত শ্রোতারা আছেন তারা আমার কথা শুনবেন সেইভাবে। কাজে সেই তখন আমি বলতে পারবো, যতখানি ভগবান কৃপা করবেন বলার জন্য, সেইটা আর কি। তার কৃপা না হলে এটা বলতেই পারবো না। কিন্তু এখন আজকের যে, আমি আরম্ভটা বলতে চাইছি, আজকের যে ইঁদুর দৌড় চলছে সমস্ত পৃথিবীতে, আমি এ চাই ও চাই সে চাই ইত্যাদির যে জায়গা, সেই পরিস্থিতিতে মানে অহর্নিশ একটা হন্যমান জগৎ আমি দেখতে পাই সবসময়, যেখানে মানে জীবনানন্দ বলেছিলেন না যে চারিদিকে সরবরাহের সুর, কি চাহিদা কাদের মেটায়। এই যে ব্যাপারটা না, চারিদিকে একটা সরবরাহ, মানে একটা সাপ্লাই দিচ্ছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চলছে। এই যে জায়গাটা, এইখানে দাঁড়িয়ে ভগবদ্গীতার প্রথম অধ্যায়টাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, যেটা দর্শনের চরমতম গ্রন্থ, তার
আরম্ভটাও কিন্তু নেগলিজেবল নয়। এটা বোঝা যায় যে সমাজ দর্শন কিংবা মানুষের যে মানসিক ভাবনা, সেই জায়গায় দাঁড়িয়ে ভগবদ্গীতার যে অধিগত বিষয়, যেখানে অর্জুন এবং কৃষ্ণ আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওঠেন অ্যাজ এ বক্তা এবং শ্রোতা, এবং সেটা একজন ফলোয়ার অ্যান্ড আ লিডার, সেই ব্যাপারটা আমার ধারণা একদম ম্যানেজমেন্টের মতো 360 ডিগ্রি যেখানে ম্যানেজমেন্টের বিচার হয়, সেই ভাবনা যেন এখানে চলে আসে। এটা মামুলি কথা বলি যে ভগবদ্গীতায় একটা কথা বলে যে শ্রেষ্ঠ মানুষেরা যে আচরণ করেন, সাধারণ মানুষ সেটাকেই অনুসরণ করে, আর বড় মানুষ যেটা একবার প্রমাণ করে ফেলেন, সাধারণ মানুষ তার অনুবর্তন করে। ইয়দ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদেবে তরৌজন। ইতর মানে কিন্তু খারাপ লোক নয়, আমাদের একেবারে বাংলা ভাষার লৌকিক শব্দে ইতর শব্দটা খারাপ অর্থে বলে। হ্যাঁ, বিশেষ করে আমার বাংলাদেশে যেখানে আমি জন্মেছিলাম, সেখানে তো ইতর কথাটা এমনভাবেই বলা হতো যে ইতর মানে খারাপ একেবারে, কিন্তু ইতর মানে অন্য, তাই না? সেই যে কথাটা বলছেন যে আমি ইয়দ যদ আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ লোকেরা যে আচরণ করে, ইতর মানুষেরা অর্থাৎ অন্য মানুষেরা সেটাকে ফলো করে। সযৎ প্রমাণং কুরুতে, এবং সেটা যদি একটা সিদ্ধান্ত হিসেবে আসে সেই লিডারের কাছ থেকে, লোকস্তদ অনুবর্ততে, লোক তাকে অনুবর্তন করে, তাকে ফলো করে। মুশকিল হচ্ছে আমাদের সাধারণ মানুষকে নিয়ে। দেখুন, মধ্যবিত্ত মানুষ যারা হন না, তারা যেহেতু তাদের পেটে সামান্য একটু বিদ্যেও আছে, অথচ বেশি বিদ্যে নেই, ফলত তারা সবসময় আইনস্টাইনও একটু জানেন, রবীন্দ্রনাথও একটু জানেন, এরকম একটা ভাব সর্বত্র একটা চালু করেন যে আমি, বিশেষ করে এখন তো সেই ফোরামটা অনেক বেশি বেড়েছে, যাদের আমরা গুগল পণ্ডিত বলি আজকাল, হ্যাঁ, যে প্রচুর প্রচুর বিষয়ে, সব বিষয়েই তারা জ্ঞান দিতে থাকেন, এবং সেখানে তাদের পক্ষে এই যে মধ্যবিত্ত মানুষেরা, আমি মধ্যবিত্ত ক্লাসকে কোনো নিন্দা করছি না, আমিও তার মধ্যেই পড়ি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে মধ্যবিত্ত মানুষের মধ্যে সর্বদা কিন্তু একটা সংশয় তৈরি করে। তাদের কিন্তু ডিসিশন দেবার ক্ষমতা নেই, তারা বলতে পারবেন না যে এইটাই ঠিক, তারা বলতে পারবেন না, কিন্তু সংশয়গুলো তারা সব সময় তৈরি করতে পারেন। সেই সংশয়ের রিপ্রেজেন্টেটিভ কিন্তু আজকে এখানে অর্জুন, যেরকম আমরা সবসময় সংশয়ী হই, কিন্তু সেই সময় যখন সংশয় হয়, উপস্থিত হয়, ক্রাইসিস তৈরি হয়, তখন কিন্তু মধ্যবিত্ত স্বজনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার পরামর্শ করতে হয় যে কি করব আমি এই সময়টায়। আজকে সেই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, সেই বিপ্রতীপ যে পরিস্থিতি, ক্রাইসিস, সেখানে একজন লিডার, তার যে আচরণ, তাকেই কিন্তু শ্রেষ্ঠ বলা হচ্ছে। লক্ষণীয়, এখানে নেতা কথাটা ব্যবহার করলেন না, যেটা মানুষ হাজারে হাজারে শ্রেষ্ঠ মানুষের কথা মেনে নেয়, যেরকম মেনে নেয় কীরকম চৈতন্য মহাপ্রভু, যিনি তার ধর্ম আন্দোলন করেছিলেন, তার কথা কত লোকে মেনে নিয়েছে। রামকৃষ্ণদেব যত মত তত পথের উদাহরণের যে উদারতা দেখিয়েছিলেন, তা কত মানুষ মেনে নিয়েছে, যাতে ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে। এই কথাটাই একটা ইনস্টিটিউশন তৈরি করে ফেলেছে, তাই না? আজকে অবশ্য অনেক রকমের সব শুনতে, সেই অমোঘ লীলা প্রভুর কথা শোনা যাচ্ছে, তিনি তার সম্প্রদায়ের ভাবনায় এত বেশি জাগ্রত করার চেষ্টা করছেন যে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দকে গালাগালি দিয়ে বসলেন যে এদের সম্প্রদায়ে মাছ খায়, অমুক খায়, তমুক খায়। মাছ খাওয়া, মাংস খাওয়ার সঙ্গে ভগবত প্রাপ্তি কিংবা ভগবত দর্শনের সঙ্গে কোনো কিছুতে কিছু আসে যায় না। মাছ খাওয়া, মাংস খাওয়া কমাতে বলে কেন? শরীরের রজগুণ কমে, যাতে তুমি সাত্ত্বিক আহার করে সাত্ত্বিক হতে পারো, সেই জন্যে। কিন্তু এমন লিডার্স আর দেয়ার আর সো মেনি লিডার্স যারা এই মাছ মাংস খেয়ে রজগুণ হজম করে নিয়ে সাত্ত্বিক কথা বলতে পারেন। দেয়ার আর সো মেনি। ইভেন কৃষ্ণ ইজ দ্যাট। তিনি মাছ মাংস খেতেন, এমনকি মদ্যও পান করতেন, সেটা কিন্তু তিনি করতেন বলেই আমি করতে পারি না, তিনি রাসলীলা করতে পারেন বলেই আমি করতে পারি না। সেইখানেই ভক্তের ভাবনা, যে তাকে তার নিজস্ব
মৈথুন ভাবনা, তার মৎস্য মাংস প্রিয়তা, এগুলো কমাতে হবে যাতে সে একটু সাত্ত্বিক হতে পারে। ভক্তের ভাবনা, বাট এ লিডার ডাজন্ট রিকোয়ার অল দিস থিংস। তার তিনি কোনটা খাবেন না খাবেন, বিবেকানন্দ অ্যাজ আ লিডার তিনি কি খাবেন না খাবেন তারপরে তার বেদান্ত দর্শনের ভাবনা বেরোবে। ডোন্ট থিঙ্ক দ্যাট তিনি অনেক অনেক বড় মানুষ, তিনি পথ দেখাতে পারেন, যার জন্য বলা হচ্ছে শ্রেষ্ঠ। ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ। নেতা কথাটা বললেন না কৃষ্ণ, নেতা কথাটা বলতে পারতেন, কারণ নেতা মানে কিন্তু তিনি পথ দেখান, তার পেছন পেছন কতগুলো লোক যায়, একটা অর্গানাইজেশন, সেই নেতা কথাটাও বলতে পারতেন। কিন্তু তৎসত্ত্বেও সেই শ্রেষ্ঠ ব্যাপারটা, যেমন নেতার এক একটা অর্গানাইজেশনের পেছনে প্রত্যেকটা জায়গায় একটা শ্রেষ্ঠ মানুষ থাকতে পারে। যে লোক চাষ করে সেই চাষিদের মধ্যেও একজন শ্রেষ্ঠ মানুষ থাকতে পারে। যে লোক অর্গানাইজেশন চালাচ্ছেন, বিজনেস চালাচ্ছেন, তার মধ্যেও একটা শ্রেষ্ঠ মানুষ থাকতে পারেন, তিনি নেতা। তাহলে নেতা হলে নেতা বহুল হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠ কথাটা বললেন, যে সমস্ত নেতাদের মধ্যেই এই শ্রেষ্ঠ গুণটা থাকে, যিনি পথ দেখাতে পারেন এবং একটা অর্গানাইজেশন চালাতে পারেন। রবীন্দ্রনাথ তিনি তো আপন মতানুযায়ী অসংখ্য যে কবিতা লিখেছিলেন, আপনি খেয়াল করে দেখুন তার সময়ে তার অনুপ্রেরণায় কত লোক যে কবিতা লিখতে আরম্ভ করলো, হাজারে হাজারে, আজও নাই শেষ। এখনো লোকে কত কবিতাই না লিখে যাচ্ছে এবং ভাবে যে কোনোদিন না কোনোদিন হয়তোবা রবীন্দ্রনাথ হয়ে যেতে পারে তারা। আর এই যে ভাবনাটা, এটাই হচ্ছে শ্রেষ্ঠের লক্ষণ, যিনি অনুগামী তৈরি করতে পারেন। এখানেই প্রশ্ন ওঠে যে শ্রেষ্ঠ মানুষটা কে? আমি বলবো শ্রেষ্ঠ ইজ ওয়ান, সেটা তিনি গুরু হতে পারেন, যিনি শ্রেষ্ঠত্বের দাবি রাখতে পারেন, তার নানা বিষয়ে জ্ঞান এবং তার যে পার্সোনালিটি, সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত দিতে পারেন, তাকে আমরা কিন্তু আজকের ভাষায় তাকে আমরা বলি লিডার। এই লিডার কিন্তু একজন রাজাও হতে পারেন, একজন গণতন্ত্রের মন্ত্রী হতে পারেন, একজন শিল্পী হতে পারেন, একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে পারেন, সবাই হতে পারেন এইরকম একজন লিডার। আজকে যে কৃষ্ণমূর্তি, ধরা যাক এই যে আইটির জগৎ, কৃষ্ণমূর্তি হি ইজ আ লিডার, তাই না? এরকম প্রত্যেকটা ম্যানেজমেন্ট গ্রুপের মধ্যে, প্রত্যেকটা আইটি কোম্পানি ধরা যায়, তার মধ্যেও কিন্তু দেখা যায় একজন লিডার আছে। তিনি কতগুলো লোককে দিয়ে তার কোম্পানি, মানে এক একটা গ্রুপ তৈরি করেন, সেখানে তার কতগুলো টিমমেটস থাকে, অ্যান্ড তিনি একজন লিডার। এই যে লিডার একটা মডেল রোল, হ্যাঁ, এই শব্দটার উপরে আমি খুব জোর দিচ্ছি। নেতা শব্দটার অর্থও কিন্তু চাই যে এরকমভাবে একটা 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 নেতা মানে নয়ন নিধাতে, আমি এর আগে এটা বলেছি, নেতা মানে নিয়ে যায়, ওয়ান হু লিডস টুয়ার্ডস এ ডেফিনিট গোল, হ্যাঁ, তিনিই কিন্তু একজন শ্রেষ্ঠ মানুষ, হ্যাঁ। এবং সেখানেই নেতৃত্ব দেওয়া মানে কিন্তু একা পথ চলা নয়, সিম্পলি তার পিছনে একটা অর্গানাইজেশন আছে, ফলোয়ার্স আছে, তারা একটা টিম তৈরি করে, যে টিমের এক একটা লিডার তৈরি হন, সেইখানে কিন্তু লিডারশিপের প্রয়োজন হয়। নিজেকে ছাড়া অন্তত একজনও তো নিয়ে পথ চলা যায়, সেই পথ যেমন ভগবান বুদ্ধ, আনন্দ, তাই না? চৈতন্য মহাপ্রভু তার নবদ্বীপের কতগুলো সঙ্গী, আবার পুরীতে তার কতগুলো সঙ্গী, তারা লিড করে। স্বর্গস্বামী তারা চৈতন্য মহাপ্রভুর ধারণ নিয়ে চলেছিলেন, ফলে 6 গোস্বামীস অফ বৃন্দাবন তারা লিডার হয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভুকে ফলো করে। নেক্সট জেনারেশন লিডার হচ্ছে ষড় গোস্বামী, রূপ গোস্বামী, তারপরে জীব গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এরা। এই যে এরকম একটা লিডার, তার সামনে দাঁড়িয়ে আজকে কি হয়েছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সামনে দাঁড়িয়ে আছে বিশাল সেনাবাহিনী, এ পাশে অর্জুন, তিনি কি করছেন? তিনি হঠাৎ তার ক্রাইসিস তৈরি হলো যে আমি আর কিছু নিতে পারছি না, আমার শরীর কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, হাত থেকে তার গান্ডি খসে পড়ছে, বলছেন দৃষ্টিমান স্বজনান কৃষ্ণ ইয়োৎসুন সমবস্থিতান শীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি। আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার গা কাঁপছে। বেপথস্য শরীরে মে, বেপথু, শরীরে বেপথু মানে কাঁপছি আমি।
রোমহর্ষশ্চ জায়তে, এই রোমহর্ষ মানে কিন্তু আনন্দের রোমহর্ষ নয়, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে ভয়ে। গাঁডিবং সংস্রতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে, আমার গান্ডীব খসে পড়ছে হাত থেকে। গান্ডীব ধান্না অর্জুন, পাণ্ডব আমি অর্জুন, গান্ডীব ধান্না, সেই গান্ডীব খসে পড়ছে তার হাত থেকে। ত্বকচৈব পরিদহ্যতে, দেখুন এগুলো সব আমাদের হয়, গা যেন পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, নচ শক্নোম অবস্থাতুম ভ্রমতীব চ মে মনা, আমি রথের উপর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে, আমার মন ঘুরছে। দিস ইজ আ সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। সাইকোসোম্যাটিক কাকে বলে? যেখানে শরীরের সমস্ত ব্যাধিগুলো মনের ওপর এসে ইনফ্লুয়েন্স করতে থাকে, অথবা মনের ব্যাধি যখন শরীরকে ইনফ্লুয়েন্স করে, দুটোই হয়, ভাইস ভার্সা। সেই জায়গাটাই হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের জায়গা। আমার শরীর এরকম লাগছে এই সমস্ত দেখে, যে আমি এই স্বজনদের দেখে আমি যুদ্ধ করতে পারবো না, আমি পেরে উঠবো না। তাহলে এই যে বলছেন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, আমি যা যা সমস্ত শুভ লক্ষণ ভেবেছিলাম আজকে যুদ্ধ করতে এসে, 10 দিন আগে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন, তাকে জিজ্ঞাসা করা ছিল, আচ্ছা এই যে বিশাল কুরুক্ষেত্রের বাহিনী তুমি কদিনে ধ্বংস করতে পারো? অর্জুন বললেন, আমি দরকার হলে একদিন এক মুহূর্তে ধ্বংস করতে পারি, যেহেতু আমার হাতে পাশুপত অস্ত্র আছে। কিন্তু পাশুপত অস্ত্র এমনই একটা অস্ত্র যেটা অনেকটা নিউক্লিয়ার অস্ত্রের মতো, যেটা প্রয়োগ করা সাধারণত উচিতই নয়, ফলত তার সময় লাগবে। তাতেই উনি বলেছেন আমি একদিনে সব ধ্বংস করে দেবো, এক মুহূর্তে, ঠিক আছে আমি একদিন নেব। এখন কি করছেন সেই অর্জুন? তিনি বলছেন আমি সেটা পারবো না, এখন আমার সমস্ত বিপরীত লাগছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না শ্রেয়োনুপশ্যামি, আমি কোনো ভালো দেখতে পাচ্ছি না এর মধ্যে। হ্যাঁ, হত্বা স্বজন মা হবে, আমার স্বজন আত্মীয় স্বজনকে, নচা এটা আমি ভালো লাগছে না আমার। নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যম সুখানি চ, আমি এই বিজয় চাই না, আমি এই রাজ্য চাই না, আমার কোনো সুখ দরকার নেই, আমার মন ঘুরছে, আমার মাথা ঘুরছে। তাহলে এই যে অবস্থাটা দাঁড়ালো, এবং লাস্টে কি তৈরি হচ্ছে? কনফিউশন। যা হয়, যা একটা ক্রাইসিসে পড়লে একটা অর্গানাইজেশনের মধ্যে ম্যানেজারিয়াল গ্রুপ এবং যারা তার কাজ করছে তার সঙ্গে, তাদের মধ্যে তো এই কনফিউশন তৈরি হয়। বলছেন নচৈতৎ বিদ্মো কতরণ্য গরীয়, আমি এটা বুঝতে পারছি না যে কোনটা ঠিক হবে। এমন তো হবে না যে আমরাই এদের জয় করতে পারবো অথবা ওরাই আমাদের জয় করে নেবে। এটা কি ভয়ঙ্কর কনফিউশন, যে আমি যা করতে পারবো না হয়তো, কিংবা আমাকেই ওরা জয় করে নেবে। এই ক্রাইসিসটা যখন আসে, তখন অধস্তন যারা থাকেন তাদের মধ্যে যারা টিমমেট থাকে, আমি পার্টিকুলার বড় বড় কোম্পানির অর্গানাইজেশনের কথা বলি, সেখানেও তো এইরকম ছোট্ট ছোট্ট গ্রুপ থাকে যাদের একজন টিম লিডার থাকে এবং তার আন্ডারে কতগুলো লোক কাজ করে। সেখানে তাদের মধ্যে যারা কাজ করছেন তাদের মধ্যে যা কনফিউশন তৈরি হয়, সেটা নানানভাবে নানান সমস্যায় যেটা তৈরি হয়, সেই জায়গাটায় কিন্তু আলটিমেটলি তারা টিম লিডারের কাছে গিয়ে উপস্থিত হন। যেরকম অর্জুন উপস্থিত হচ্ছেন কৃষ্ণের কাছে, যে তুমি নিশ্চিত করে বলো তাহলে কি হবে, আমি সারেন্ডার করছি তোমার কাছে, সারেন্ডার মাস্ট বি ডান। এই যে কনফিউশনের জায়গায় তখন যদি টিম লিডারের কাছে না আমি ঠিক পারবো, এই ইগো নিয়ে যদি বসে থাকি, তাহলে যারা মেটস আছেন, টিম মেটস আছেন, তারা বড় ভুল করবেন। সেই সময় গিয়ে লিডারের কাছেই শরণাপন্ন হতে হবে এবং বলতে হবে যা শ্রেয়স্যাৎ ব্রূহিতা নামে, যা নিশ্চিতাং ব্রূহিতা নামে, কোনটা রাইট ডিসিশন সেটা আপনি বলে দিন, তুমি বলে দাও। কৃষ্ণ সখা কিন্তু অর্জুনের, তিনি বলছেন শিষ্যস্তেহম সাধিমাং তাং প্রপন্নম, আই সারেন্ডার টু ইউ, আমি শিষ্যের মতো আছি,
তুমি আমার কাছে এটা বলো, তুমি কি নিশ্চিত ব্যাপারটা তুমি আমাকে বলো। এই যে কৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্পর্ক, এটা তো সমস্যার জায়গা একটা না, যে একটা টিমের মধ্যে যারা থাকেন, যারা কাজ করেন, তারাও কিন্তু টিম লিডারের সঙ্গে অন্য সময় বন্ধুত্বের বাতাবরণে থাকেন, একসঙ্গে সিগারেট খান, একসঙ্গে চা খান, সবসময় সেটা চলছে। কৃষ্ণকে অর্জুন তো সেইভাবে দেখেছেন এতটা। আমরা ভগবদ গীতার যখন একেবারে একেবারে বিশ্বরূপ দর্শনের পর্যায়ে যাব, সেখান থেকে নেমে এসে অর্জুন তখন বলছেন কি, অনেক পরের কথা বলছি, ভগবত যেটা হচ্ছে আজকে প্রথম জায়গাটা আমরা ধরেছি, কিন্তু সেইখানে অর্জুন কি বলছেন, সখীতি মত্ত্বা, এই যে বললেন না তোমার সঙ্গে বন্ধুত্ব আছে আমার বটে, কিন্তু আজকে আমি তোমার শিষ্যের মতো হতে চাইছি। শিষ্যস্তেহম সাধি, আমাকে অর্ডার করো, আমাকে অনুশাসন দাও, নিশ্চিত কোনটা হবে, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, কোনটা সিদ্ধান্ত, ডিসিশন তুমি বলো। কিন্তু সমস্যা হয়ে যায় যখন টিমমেটসদের সঙ্গে একসঙ্গে থাকি, তখন সহজ একটা ভাব থাকে, এও আমার সঙ্গে সঙ্গে সবসময় ওঠা বসা করছি। অর্জুন সে কথাটা বলেছেন গিয়ে সেই 11 অধ্যায়ে, বলছেন সখেতি মত্ত্বা প্রসভং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদম ময়া প্রমাদাত প্রণয়েণ বাপি। আমি তোমাকে বন্ধু ভেবে অনেক অনেক কথা বলে ফেলেছি, হয়তোবা বলেছি তো হে কৃষ্ণ হে যাদব, কতবার নাম ধরে বলেছি, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, আমার বন্ধু শোনো, তুমি তোমার মহিমা তখন কিন্তু বুঝিনি আমি, কিন্তু আমি বারবার প্রণয় সহকারে তোমাকে বারবার বন্ধু বলে ডেকেছি। যচ্চাবহাসার্থমসৎকৃতোষি, মাঝে মাঝে তোমার অবমাননাও করেছি, একসঙ্গে বিহার করেছি, একসঙ্গে একই 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 খাট একই বেড শেয়ার করেছি তোমার সঙ্গে, হ্যাঁ, একই আসনে বসেছি তোমার সঙ্গে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ, একোথবা পচ্যুত তৎসমক্ষম, আমি তোমার সঙ্গে একা তোমার সামনে বসে যা যা এই ধরনের অপমানজনক কাজ করেছি, তৎসাময়ে ত্বাম অহম অপ্রমেয়ম, অপ্রমেয়, তোমাকে মাপা যায় না, সেই তোমার সামনে বসে আমি তোমাকে একেবারে মেজার করে ফেলেছি, আমার বন্ধু বলে ভেবে নিয়েছি, অনেক কথা বলে ফেলেছি। এখন একটা ইন্ডাস্ট্রিতে এরকম টিম লিডার থাকেন, তাদের সঙ্গে তার টিমমেটসরা উঠা বসা করেন দিন রাত, কিন্তু ক্রাইসিসে তখন ওই ইগো নিয়ে বসে থাকি যদি, যে এর সঙ্গে তো আমি দিন রাত ওঠা বসা করছি, একে কি বলবো, নো, এইটা বুঝতে হবে। কারণ লিডার কিন্তু সেইভাবেই থাকেন, যিনি টিমমেটসদের নিয়ে চলেন, তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করেন, কিন্তু জায়গা মতো তার যে লিডারশিপের ক্ষমতাটা আছে, তার যে পার্সোনালিটি, তার যে ডিসিশন মেকিং ক্ষমতা এবং তার যে অন্যান্য জ্ঞান, সেইটার কাছে মাথা নোয়াতেই হয়। সেখানে টিমমেটের ইগো, আমিও সব পারি, এটা ভেবে নিলে চলে না, সেটা মানাতে হয় নিজেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ অ্যাজ আ লিডার প্রথমে কি বলেন, যেরকম একজন টিম লিডার তার বন্ধুদের, অথচ তার অধস্তন, তাদের বলেন আরে আরে কি হয়েছে, হ্যাঁ, এটা কি এত উড়িয়ে দেন, প্রথমে ক্রাইসিসটা উড়িয়ে দেন। কৃষ্ণও সেটা করছেন। কৃষ্ণ বলছেন আরে কুতস্ত্বা কসমলবিদম বিষমে সমুপস্থিতম, একটা 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 কি এমন ঘটেছে যে এত বিভ্রান্ত হচ্ছে, এত কনফিউজড হয়ে যাচ্ছ, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, এই বিভ্রান্ততে তুমি যে বিভ্রান্ত হচ্ছ, এতে তোমার ফিউচারিস্টিক অ্যাডভান্সগুলো কমে যাচ্ছে। দেখুন শব্দটা দেখুন, অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরমর্চ, এটা ঠিক নয়। কেন অনার্য জুষ্টম? আর্য মানে ভদ্রলোক, বুদ্ধিমান লোক, যাকে আর্য বলি আমরা। তুমি যে পদটা, লিডার টিমমেটকে বলছেন, তাই না, যে অনার্য জুষ্টম, যে এতকাল ধরে এত কাজ করেছো, তো হঠাৎ করে তার থেকে তুমি চ্যুত হয়ে যাচ্ছ, একটা বিশেষ বিষয় তুমি জানো, সেই বিষয়টা থেকে তুমি সরে যাচ্ছ, এটা ঠিক নয়। প্রথমে এইরকমভাবেই বকাবকি করেন টিম লিডার এবং ব্যাপারটা লঘু করে দেন যে ক্রাইসিসটা কিছুই নয়, এবং এটা বলেন
যে যেটা করছো তুমি, যে ভেঙে পড়ছো এইভাবে, দিস ইজ নট আ ফিউচারিস্টিক অ্যাপ্রোচ। গীতার শব্দটা খেয়াল করুন, অস্বর্গম। স্বর্গ মানে কি? স্বর্গ মানেই পরলোকের ব্যাপার, স্বর্গ মানেই ফিউচার, তাই না? তাহলে এই যে অস্বর্গম কথাটা বলছেন, এইটাই কিন্তু ফিউচারিস্টিক অ্যাপ্রোচ, যেটা আমাদের ম্যানেজমেন্টের মধ্যে ব্যবহৃত হয় এই টার্মগুলো। হ্যাঁ, যেটা ফিউচারিস্টিক কোনো অ্যাপ্রোচ নয়, তুমি যেভাবে ভেঙে পড়ছো। হ্যাঁ, এবং আর কি, অকীর্তিকরম অর্জন। তোমার এতদিন কাজ করে করে যে সুনাম হয়েছে, তার সঙ্গে এটা যাচ্ছে না গো। হ্যাঁ, কেন তুমি এরভাবে ভেঙে পড়ছো? হ্যাঁ, স্টপ নিউটার জেন্ডারিং ইয়োর সেলফ। ক্লৈবং মাসমা গম পার্থ, মানে ক্লিবের মতো কথা বলো না যে আমি পারবো না, পারছি না। ওয়াই? স্টপ নিউটার জেন্ডারিং ইয়োরসেলফ। আমি কোনো নিউটার জেন্ডারকে কোনো অসম্মান করছি না, কিন্তু তৎকালীন দিনে এই যে না পারার ব্যাপারটা, এটা ক্লিবত্ব বলে গণ্য হতো। যেহেতু যেখানে তার উৎপাদন করার যে ক্ষমতা সেইটা নেই বলেই কিন্তু এই ক্লিবত্বের শব্দটা ব্যবহার হয়েছে। নট দ্যাট যে যারা শিখণ্ডী আছেন তাদের প্রতি কোনো অসম্মান, কিন্তু ওই যে জেনারেট করার যে ক্ষমতা নেই, হ্যাঁ, পোটেনশিয়ালিটি যেটা নেই, সেটার জন্য কিন্তু ক্লিবত্বের কথা বলা হয়। ক্লৈবং মাসমগম পার্থ, স্টপ নিউটার জেন্ডারিং ইয়োর সেলফ। ক্লৈবং মাসমগম পার্থ। এবং কি, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, এই যে ভেতরে ভেতরে তোমার এই দুর্বলতা তৈরি হচ্ছে না, পারবো না, তক্তোত্তিষ্ঠ পরন্তম, এটা বাদ দাও, দাঁড়াও উঠে। এ কি? রাইজ টু অ্যাকশন। এইটা হচ্ছে ব্যাপার। কাজ করতে থাকো, দেখো টাইম ঠিক বেরিয়ে আসবে, ডিসিশন ঠিক বেরিয়ে আসবে। লিডারের গুণ হচ্ছে এইটা, তিনি প্রথমে একদম জিনিসটা লঘু করে দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে আসেন যাতে সে নতুন উদ্দীপনা তৈরি হয়, তাই না? ফলত এই যে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, হৃদয়েই দুর্বলতা জাস্ট ত্যাগ করে তুমি উঠে এসো, রাইজ টু অ্যাকশন, তাই না? তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। খেয়াল করে দেখবেন এই জিনিসটাই বলবেন কতবার বিবেকানন্দ বলবেন, যেহেতু তিনি যম বলেছিলেন নচিকেতাকে, উত্তিষ্ঠত, জাগ্রত। এই যে তুমি ওঠো, দাঁড়াও, এইটা হচ্ছে কর্মে মন দেওয়ার প্রথম লক্ষণ, যে ডিসিশনটা একজন লিডার দেন। কৌটিল্য তার অর্থশাস্ত্রে একটা অদ্ভুত কথা বলেছেন যে দেখো, রাজাদের মধ্যে যিনি সদোত্থায়ী, সদা উত্থান, রাজার কাজটা কি? রাজ্ঞহি ব্রতম উত্থানম, একটা এভার রেডিনেস, অলওয়েজ। তেন ক্রাইসিস হলেও তিনি ওরকম ভাবে সঙ্গে সঙ্গে তিনি রেডি হয়ে যাবেন যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু, কোনটা করতে হবে না এবং কোনটা করতে হবে। এই ব্যাপারটা বলেই কিন্তু কৃষ্ণ বলছেন যে কাদের জন্য তুমি কষ্ট পাচ্ছ, যারা এতকাল দুঃশাসন, দুর্যোধন তোমাকে এত কষ্ট দিয়েছে, এত ঝামেলা করেছে। হ্যাঁ, তুমি যাদের জন্য ভাবছো যে ভীষ্ম, দ্রোণ, আমি তাদের যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু দেখো দ্রৌপদীর যখন সেই ভাবনা, এগুলো তিনি ইমপ্লাই করছেন, এগুলো বলছেন না ভগবদ্গীতার মধ্যে। কিন্তু যে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য কথাটা বললেন না, দুর্বলতা এইখানেই তৈরি হচ্ছে যে আমি ভীষ্ম, দ্রোণ এদের গায়ে হাত দেবো কি করে? কৃষ্ণ মিন করছেন, ইমপ্লাই করছেন যে দেখো, যখন দ্রৌপদীর অপমান হয়েছিল তখন ভীষ্ম, দ্রোণ এরা কিন্তু চক্ষু বুজে বসেছিলেন, কেউ কথা বলেননি। এটা তো ভাবতে হবে তোমাকে। তুমি এখন আচার্য, আমার পিতামহ বললে তো হবে না, তারা তোমার শত্রুপক্ষেই ছিলেন এবং রাজধর্মের জায়গায় তারা তো কাজ করেননি ঠিক মতো। কাজেই তখন যেটা তোমার মনে হয়নি, একদিন ধরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছো এতদিনে, এখন বলছো আমি যুদ্ধ করব না। ফলে দিস ইজ সামথিং, ইটস আ কেস অব মিসপ্লেসড সিম্প্যাথি, তাই না? তুমি যেটা করে এসেছো একদিন, যে যুদ্ধ করব, তুমি তো এরকম ভাবনি যে আমি এদের সঙ্গে যুদ্ধ করব না। কাজে আজকে তোমার মায়া হচ্ছে। অসচ্যান্নান্য শোচস্তম, যাদের কথা ভেবে তোমার শোক করা উচিত নয়, তাদের জন্য তুমি শোক করতে পারো না। তুমি ভাবছো যে এদের জন্য শোক করা উচিত, নো, কারণ এরা এককালে কি করেছেন সেটা তোমার মাথায় রাখতে হবে। আর এই যে
একবার বলছো যে আমি এদের গায়ে হাত দিতে পারবো না, অমুক করতে পারবো না, তমুক করতে পারবো না, দুর্যোধন দুঃশাসনের আমার ভাই, হঠাৎ আজকে যে তোমার এই এতদিন পরে যাদের জন্য প্রস্তুত হয়ে এসছো হঠাৎ এইটা বলছো, প্রথম হচ্ছে দিস ইজ এ কেস অফ মিসপ্লেসড সিম্প্যাথি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এইসব বড় বড় কথা বলছো তুমি আজকে, বড্ড বড় বড় কথা বলছো। একজন লিডার কিন্তু প্রথমে এইরকমভাবেই বকাঝকা করবেন যখন ক্রাইসিসের পরে, সেটা মানতে হবে, তাই না? সেখানে বলছেন কি কৃষ্ণ, প্রজনাবাদাংশ্চ ভাষসে, তুই অনেক বড় বড় কথা বলছো আজকে, যে এদের গায়ে আমি কি করে হাত দেবো, মুখ করবো কি করে, তো মুখ করবো কি করে, সব বলছো। হ্যাঁ, লাইক ম্যানেজার্স, হ্যাঁ, টেন্ডিং টু মেক ইমপ্রেসিভ আর্গুমেন্টস টু জাস্টিফাই হিজ ওন ইনক্লিনেশনস। এইরকম ধরনের লোকজন থাকে না, তারা নিজের যেটা ভাবছে সেটাই জাস্টিফিকেশন করার জন্যে নানান রকম আর্গুমেন্টস দিতে থাকে, যে আমি তো এইরকম করেছিলাম, সেই রকম করেছিলাম, এটা করলে এইরকম হবে, সেটা করলে সেই রকম হবে। নো, আর্গুমেন্টস দিও না, যা বলছি শোনো। কৃষ্ণ বলছেন এখন তোমাকে যুদ্ধ করতে হবে, এটাই তোমার কাজ। আমাদের কর্মক্ষেত্রে কিন্তু সব জায়গায় এই রকম যুদ্ধের জায়গা রয়েছে। যেখানে যেখানে আমরা ক্রাইসিসে পড়ছি মানব জীবনে, সেটা সোশ্যাল হোক, ইন্ডাস্ট্রি হোক, যেখানে যেখানে পড়ছি সেখানেই আমরা একটা যুদ্ধ করতে যাওয়ার মুডেই কিন্তু থাকি। সেটাই ক্ষত্রিয়ের স্বধর্ম এবং সেটা কর্মীর স্বধর্ম, যে কর্ম করতে চায় তার। হ্যাঁ, সেখানে একজন ভালো যে ম্যানেজার, সে কিন্তু কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এইরকম ক্রাইসিসের সময় কিন্তু দ্যার ইজ অ্যান অপরচুনিটি, যারা তোমরা রয়েছে, যারা যে এই সময় যদি মাথা ঠিক রেখে কাজ করতে পারো, সো এই ক্রাইসিসটাকে ইউ ক্যান কনভার্ট টু অপরচুনিটি। তুমি নিজেকে এই জায়গায় প্রমাণ করে দিতে পারো। তোমার সামনে যেই যুদ্ধের সুযোগ এসেছে, হ্যাঁ, সেখানে আমি বলবো যে সুহীনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। একজন ক্ষত্রিয় অনেক দিন ধরে পরে একটা সুযোগ পায় যে এইরকম একটা যুদ্ধের সময় সামনে এসছে। তো ক্রাইসিস মোমেন্ট ইউ শুড কনভার্ট টু অপরচুনিটি, তুমি নিজেকে প্রমাণ করতে পারো সেখানে। হ্যাঁ, আর এটা কি কথা যে তুমি একটা সবসময় বলছো যে ইয়াদবা জয়েম যদি বা না জয়েউ, আমি বুঝতে পারছি না। সেখানে এই কথাটা বলো না, কেননা এটা কীরকম জানো তো, সবসময় তুমি ভাবছো আমি এটার পেছনে এতদিন ধরে লেগেছিলাম, এইটা এরকম হচ্ছে। তুমি এইটা ভেবো না, তোমার কাজকর্মের কি সিদ্ধি হবে, আমি এটা পারবো কি পারবো না, আমার এখানে সিদ্ধি করতেই হবে, এরকম নয়। লাস্ট জায়গাটা আগে ভেবে রেখো না। তার মানে কি, কর্মের ফলটা আগে ভেবে না। ডোন্ট সেট ইউর টার্গেট যে আমি এই ফল লাভ করব, আমি কাজটা করব, কাজই ফললাভ এনে দেবে, এইটা হচ্ছে ব্যাপার। তুমি এটা মাথায় রাখো। ফলত এই কনফিউজিং কথাটা বলো না। ফলে কাজটার সিদ্ধি হবে কি হবে না, এর কোনোটাই তোমার ভাবার দরকার নেই। তুমি কাজই করতে পারো, আর কিছু নয়। তুমি কাজটার সঙ্গে যদি সার্বিকভাবে জড়িয়ে থেকেও সিদ্ধির ব্যাপারে যখন নিরপেক্ষ থাকবে, যে সিদ্ধি কি হচ্ছে না হচ্ছে আমার জানার দরকার নেই, আমি ফুল কনসেন্ট্রেশনে কাজটার দিকে এগিয়ে যাব। সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে। কনসেন্ট্রেশন যেখানে হবে সেখানে দেখবেন এটা কিন্তু একটা সময় আসে। একটা বাচ্চা ছেলে যখন পরীক্ষা দিতে যায় মাধ্যমিক, একটা ভালো ছেলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, অনার্স পরীক্ষা দিতে যায়, সময় কিন্তু একটা আসে যখন সে ভাবে যাকে কি রেজাল্ট হবে, ফার্স্ট হবো না সেকেন্ড হবো, এটা ভাবার দরকার নেই। আমি তো আমার লেখাটা পড়াটা করেছি ভালো করে, নিশ্চয়ই এটা তার উপযোগ দেবে। এইটা হচ্ছে সিদ্ধি এবং অসিদ্ধির জায়গায় একটা অনাসক্তি থাকতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আচ্ছা কর্মে যদি আপনার আসক্তি না থাকে তাহলে আপনি ফলটা লাভ করবেন কি করে? এটা কর্মসিদ্ধির যে সম্ভাবনা, সেটা চরম তার্কিকতায় যখন আমরা সিদ্ধান্তের মধ্যে উপনীত হব, তখন এটা মাথায় রাখতে হবে যে কর্মের গতি কিন্তু কর্মসিদ্ধি এনে দেয়। আমি টার্গেট সেট করলাম আর সেই মতো কাজ করতে পারলাম না, সেটা কিন্তু সিদ্ধি এনে দেয় না। কর্মের যে গতি, কর্মের যে প্রকার, সেখানে যদি আমি কনসেন্ট্রেট করি অনাসক্তভাবে, যে আমার কি হবে না হবে দেখার জন্য, আমার কাজটা আমি করে যাই। অনেককে আমি বলেছি, তোমার পড়াশোনাটা তুমি করো, তুমি ফার্স্ট হবে কি সেকেন্ড হবে দেখার দরকার নেই।
পড়াশোনাটা তুমি কতটা দিতে পারো সেটা দেখো। এইটা ব্যাপার। সিদ্ধির ব্যাপারে নিজের মনের যে কাজের তুষ্টি, মনের তুষ্টি নয়, কাজের তুষ্টি, যেটা মনের তুষ্টি দেয় সেটা যদি তুমি করতে পারো সমাহিত হয়ে, সেখানে কিন্তু ইগোটা চলে যায়। যে আমি সব পারি এটা নয়, আমিত্ব থাকে না। আমিত্ব ত্যাগ করলেই কিন্তু সেই কাজটা আরো ভালো হয়। যে মুহূর্তে ইগো এসে যাবে, আমি তো এটা করলাম, এর বেশি আমার দ্বারা সম্ভব নয়, নো, এর বেশি কিন্তু তোমার দ্বারা সম্ভব যদি তুমি ইগোটা ত্যাগ করো। বলে ইগো ত্যাগ করলে কাজ করবে কি করে? এর যে উদ্দেশ্যটা, অনাসক্তভাবে কর্ম করো, এটি বারবার বলছেন ভগবদ গীতার মধ্যে, যে কর্মণ্যেবাধিকার আসতে ন ফলেশ কদাচন, যে বারবার বলছেন। বলে আসক্তি না থাকলে, একটা ইনভলভ না হয়ে কাজ করবে কি? ইনভলভমেন্ট তো দরকার আছে, ইয়েস, ইনভলভমেন্ট অবশ্যই দরকার আছে। যে কর্মটাই করবে তার মধ্যে ইনভলভড হয়েই করতে হবে, কিন্তু সেই ইনভলভমেন্টটা এমন নয় যে সেটা ফলের প্রতি ইনভলভমেন্ট, কাজের প্রতি ইনভলভমেন্ট থাকতে হবে। এই কথাটা অসামান্য। এই যে ভগবদ গীতার প্রথমে সূচনা করছেন, এর উত্তর আসবে একদম অষ্টাদশ অধ্যায়ে গিয়ে। ভগবদ গীতা বলবে কিভাবে কাজ করতে হবে, সাত্ত্বিক কাজটা কিরকম হয়, একটা লিডারশিপের কাজটা কিরকম ভাবে হয়, মুক্ত সঙ্গ, অনহংবাদী। দেখবেন একজন টিম লিডার যখন তার আন্ডারে সমস্ত টিম তার সমস্ত কাজটা করে দেয়, তখন সেই টিম লিডার কিন্তু এটাই বলে যে আজকে তোমরা না থাকলে এই কাজটা কিন্তু হতো না, আমি একা কি করতে পারতাম, হ্যাঁ আমি ডিসিশন দিয়েছি ওকে, কিন্তু এটা ঠিক যে ইটস অল ইউ, যাতে তোমাদের সঙ্গে মিলে এই কাজটা আমি করতে পারি। এটা টিমের কাজ, এটা আমার একার কাজ নয়, কিংবা এটা তোমার একার কাজ নয়। একজন টিম লিডারের কিন্তু এই অনাসঙ্গ, এই অনাসক্তিটা থাকে, যার জন্য সে লিডার। লিডারের এই অনাসক্তিটা থাকে। মুক্ত সঙ্গ, তোমার আসক্তি থাকবে না। অনহংবাদী, ইগো থাকবে না, আমি করছি, আমি করলাম এটা, নো, এটা থাকবে না। ধৃত্যোৎসাহ সমন্বিত, অথচ কাজের ব্যাপারে তার পুরো ধৈর্য লাগবে, তার সম্পূর্ণ উৎসাহ, ইনভলভমেন্ট লাগবে। আর কি? সিদ্ধি অসিদ্ধ, সিদ্ধা সিদ্ধর নির্বিকার, বিকার থাকবে না, যেটা আমার হবে কি হবে না, এই কাজটা আমি ফলের জায়গায় আমি নির্বিকার থাকবো। খারাপ যদি হয় হলো, ঠিক আছে, আমি সেকেন্ড টাইম ঠিক করব। হ্যাঁ, এই ধরনের কাজ যে করে সেই কর্তা সাত্ত্বিক উচ্চতে, তাকেই আসল লিডার বলে। অ্যান্ড দিস লিডারশিপ প্রোগ্রাম বিগিনস ইন ভগবদ গীতা।